আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসা বিজ্ঞানের একজন জনপ্রিয় অধ্যাপক শুভাগত চৌধুরী। দর্শক, চলুন তাকে স্বাগত জানাই। আপনারা আমরা সবাই সুপ্রভাত। সুপ্রভাত। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রতিনিয়ত আমাদের ভালো রাখার চেষ্টা করেন, আপনার ভালো থাকাটাও আমাদের কাছে জরুরি। স্যার, আপনার লেখা পড়ি, চমৎকার সব অনেক কিছু জানতে পারি যেগুলো আমাদের প্রতিদিনকার জীবনে অনেক বেশি জরুরি। সেগুলো তো জানি, কিন্তু ব্যক্তি আপনাকে খুব একটা জানা হয়ে ওঠে না। রাঙা সকালের ইচ্ছেটা তেমনি যে সেই মানুষদের পেছনের গল্পগুলো একটু শুনবো। শুনেছি বাবার কোলে বসে বসে জমিদারি দেখতেন, এরকম গল্প খুব একটা শুনি না আমরা, একটু শুনি বিস্তারিতভাবে। ছোটবেলা তো আমার কেটেছে গ্রামে। আমার গ্রামের নাম আকিলপুর, ছবির মতো সুন্দর একটি গ্রাম, সিলেটের বিশ্বনাথ উপজেলায়। আমি আসলে সচ্ছল পরিবারে আমার জন্ম হয়েছে। বাবা জমিদার ছিলেন এবং আসলে বাবার কোলে বসে বসে আমি জমিদারি দেখেছি। আমি বাবার বড় ছেলে, আমার আরও একজন ভাই আছে, একজন বোন আছে, তারাও অধ্যাপক এবং প্রতিষ্ঠিত মানুষ। এবং ছোটবেলায় আমি দেখেছি দিগন্ত জোড়া মাঠ, অবারিত মাঠ, মেঘলা আকাশ, শান্ত নদী, আবার দুস্তর নদী। নদীর উপরে ঝাঁপ দিয়ে পড়েছি, সাঁতার কেটেছি। বাবাকে দেখেছি ঘোড়া চড়ে যেতে এবং দেখেছি খাজনা নিতে রায়ত প্রজারা এসছে এবং অনেকে বলে জমিদার খুব অত্যাচারী হয়। বাবাকে দেখেছি সব খাজনা মাফ করে দিতে। বাবাকে আমাদের বাসায়, আমাদের বাড়িতে বৈঠকখানার পাশেই ছিল মানুষের খাবার ঘর, সেখানে সব বেশ কয়েকজন মানুষ খাবার পর আমার বাবা অন্ন গ্রহণ করতেন। এরকম একটা পরিবেশে আমি কিন্তু ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আচ্ছা। এবং আসলে আমার জন্মদিন যখন হলো, আমার অন্নপ্রাশন যখন হলো, একটা জাহাজ তখন ভাসিয়েছিলেন নদীর উপরে, আমার মনে আছে। আমার বাবা এবং মা, আমার মাকে সবাই চেনে, ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী, সুসাহিত্যিক এবং অধ্যাপক। এবং আসলে তার মতো তো আমরা কেউ হতে পারিনি। তার আদর্শে এবং বাবা মার আদর্শে আমরা ধীরে 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 বড় হয়েছি। আচ্ছা স্যার, কোন এলাকার জমিদার ছিলেন আপনার বাবা? আকিলপুর। আকিলপুর। আমরা ফিরবো এই প্রসঙ্গে, মৃদুল তার আগে। ধন্যবাদ মন্নি। এবং আপনার মায়ের প্রসঙ্গে যখন বলছিলেন ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী, আমরা ছোটবেলায় কিন্তু তার লেখা পড়তে পড়তেই বড় হয়েছি। আমাদের যে বই আমরা স্কুলে পড়ে থাকি, আমরা দর্শক যার সাথে কথা বলছি বুঝতেই পারছেন, আপনারা তো তার লেখা পড়ে, তার চমৎকার লেখাগুলো পড়ে সবসময় ভালো থাকার চেষ্টা করেন। আমাদের ভালো রাখার নিরন্তর প্রচেষ্টায় থাকা সেই মানুষটি হচ্ছেন অধ্যাপক শুভাগত চৌধুরী, চিকিৎসা বিজ্ঞানের জনপ্রিয় একজন অধ্যাপক তিনি। আর পাশাপাশি তিনি কিন্তু একজন গবেষক, কলামিস্ট এবং প্রবন্ধকারও বটে। আর বর্তমানে বারডেম ইব্রাহিম মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টার, ঢাকার ল্যাবরেটরি সার্ভিসেস ডিরেক্টর এবং ইব্রাহিম মেডিকেল কলেজের সাম্মানিক অধ্যাপক। বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক রচনার পথিকৃৎ বলা হয় শুভাগত চৌধুরীকে। গত 4 দশক ধরে তিনি নিরলসভাবে বিভিন্ন পত্রপত্রিকায় স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ লিখে আসছেন। এবং একটি বিষয় কিন্তু তার ছাত্র মহলে পরিচিত, যে বাংলা ভাষাকে তিনি কিন্তু অন্য একটি জায়গায় নিয়ে গেছেন। অনেক ডাক্তারি ভাষা রয়েছে যেগুলো আমরা ইংরেজিতে উচ্চারণ করি বা ইংরেজিতে বলি, সেই টার্মগুলো কিন্তু তিনি খুব সহজেই বাংলাতে তুলে নিয়ে আসেন। বাংলা ভাষার প্রতি তার এই ভালোবাসাটা এই পর্যায়ের। আমরা সেই প্রসঙ্গে আসবো, তার আগে সেই ছেলেবেলার প্রসঙ্গে আবারও আসতে চাই। স্যার, বলছিলাম তো সেই দিগন্ত জোড়া মাঠ, সেই নদীর কথা। যখন রাত হয়ে আসতো, অন্ধকার হয়ে আসতো, তাল গাছটিকে খুব গম্ভীর মনে হতো, খুব খুব গম্ভীর মনে হতো। এবং আসলে ঝিকিমিকি তারাগুলো, ওইগুলো সব মনে পড়ে। জি, সর্ট অফ, আপনি কথাটা বলে আমাকে খুব নস্টালজিয়া ফেলে দিলেন আর কি। খুব নস্টালজিয়া ফেলে দিলেন, কারণ আজকালকের দিনে তো এরকম হঠাৎ করে জোনাকি জোলা রাত, এরকম ঝিকিমিকি তারা, নক্ষত্র, এগুলো দেখা হয় না। আমরা আসলে এই ধরনের কথা শুনতে পাই না। আমাদেরও শুনতে খুব ভালো লাগে। আমরা যদি নস্টালজিক হওয়ার অত সুযোগ পাই না, কারণ আমরা শৈশবে ঝিঝি পোকার ডাক্তার আমরা শুনতে পাই না এখন। জি, একদমই পাওয়া যায় না। এবং কিছুটা পেয়েছি আর কি সেরকম শৈশবে। আচ্ছা স্যার, ছেলেবেলার প্রসঙ্গে বলছিলেন যে বাবার কথা, যে বাবা ঘোড়া চড়ে যেতেন, দেখতেন তাকে ছোটবেলায় সেই প্রজাদের মুখোমুখি হতে, খাজনা মাফ করে দিতে। তো বাড়ির সাংস্কৃতিক পরিবেশটা কি ছিল, যে গান বাজনা, বই পড়া, লেখালেখির চর্চা? আসলে সাংস্কৃতিক পরিবেশে তো আসলে বাড়ির থেকে পেয়েছি। মা তো খুব ভালো গান গাইতেন। আচ্ছা। এবং আমরা সব ভাই বোন আসলে মায়ের কাছ থেকেই প্রথম পাঠ নিয়েছি গানের। যদিও আমার গানের চর্চাটা করা হয়নি, আমার ছোট ভাই করেছে, আমার বোনও করেছে, তো আমি করতে পারিনি। কারণ ছোটোবেলা তো আমার কেটেছে এমনভাবে, শৈশবটা শিশু স্কুলে পড়েছি সিলেটে, এবং তারপরে আমি আসলে 1952 সালে চলে যাই শান্তিনিকেতন পাঠভবন। যখন আমার জীবনের একটি স্মরণীয় সময় কেটেছে খুব ছোটোবেলায়, তখন আমার 6 বছর বয়স। আসলে আধো আলো আধো বুঝি এরকম একটা বয়স, যে বয়সে পুরোপুরি
রবীন্দ্রনাথের কথা তো বুঝতে পারেন, রবীন্দ্রনাথ ছায়ার মতো আমার মধ্যে প্রবেশ করেছেন এবং দীর্ঘদিন দেদীপ্যমান আলোর মতো আমার মধ্যে বিচরণ করছেন, খুব অজান্তে এবং খুব না বুঝে বুঝে যেন রবীন্দ্রনাথ আমার মধ্যে আছেন। এবং মায়ের কাছ থেকেও, আসলে মা তো রবীন্দ্র গবেষক, সেই জন্য রবীন্দ্রনাথ আমার বাসায়ও আছেন, আমার বইপত্রের মধ্যে আছেন, আমার পরিবেশের মধ্যে আছেন। এইভাবে রবীন্দ্রনাথ কিন্তু আমার ভেতরে ঢুকে গেছে। এবং ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল, আমার মা বাবারও ইচ্ছে ছিল আমি একজন কবি হব, সাহিত্যিক হব, একজন সঙ্গীত শিল্পী হব, অথবা চিত্রশিল্পী হব। হয়তোবা সেই উদ্দেশ্যেই আমাকে শান্তিনিকেতনে পাঠানো হয়েছিল, কিন্তু অনিবার্য কারণে সেখান থেকে ফিরে এলাম। এবং তারপর আসলে ধীরে ধীরে তো চিকিৎসা হয়েই গেলাম দেখি। যেহেতু একটি সম্ভ্রান্ত শৈশবের মধ্যে বড় হয়েছেন, সেখানে একজন তেমনি একজন খুবই সফল সমৃদ্ধ মানুষ, শৈশব আমার, সমৃদ্ধ এবং খুব সম্ভ্রান্ত, সমৃদ্ধ। আমি সেটি শব্দটি জুড়ে দিয়েছি, কারণ এরকম শৈশব আমাদের আসলে শোনা হয় খুব কম। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আপনি একজন শিক্ষক মায়ের ঘরে জন্ম নিয়েছেন। আমার মা তো আমাদের অহংকার। আচ্ছা, তিনি শিক্ষকতা করতেন, সেই সময়টা বাসায় কি করতেন, তার সঙ্গে আপনার পড়াশোনার সম্পর্ক কেমন ছিল? আসলে আমার তো মার কাছ থেকে তো সব কিছুই শিখেছি বলা যায়। বাবার কাছ থেকে ওই যে বাবা অঙ্ক করাতেন বাংলা, আবার মা বাংলা পড়াতেন, বা ইংরেজি আমি শিখেছি বাবার কাছ থেকে, অঙ্ক শিখেছি বাবার কাছ থেকে, মা আবার বাংলা, ইতিহাস, ভূগোল, এবং শুধু তাই না, নীতিশাস্ত্র থেকে শুরু করে নৈতিকতার যে জিনিসগুলো সেগুলো তো মা বাবার কাছ থেকে পেয়েছি। এবং তারা 100% সৎ, অনেস্ট দুজন, মা এবং বাবা, এবং সেই সব আদর্শগুলো আমাদের ভাই বোনের মধ্যেও সঞ্চারিত হয়েছে। আচ্ছা আচ্ছা, তো শান্তিনিকেতন যে চলে যাওয়া হয়তো শান্তিনিকেতনের জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কারণ নিশ্চয়ই অনেক আগে, তখন তো রবীন্দ্রনাথ ঠাকুরের 1952 শান্তিনিকেতনে অনেকগুলো উজ্জ্বল স্মৃতি আমার কাছে মনে আছে, এই জন্য যে শান্তিনিকেতনে তখন উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে আছে আম্রকুঞ্জের কথা, যেখানে তখন ভারতের প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ, তার সঙ্গে আমরা হোলি খেলেছিলাম, আমার মনে আছে। এবং এসেছিলেন আরও অনেক 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 প্রখ্যাত সব মানুষ। মনে আছে আমার শিক্ষক নন্দলাল বসুর কথা। এবং আমার মনে আছে যে শান্তিনিকেতনের ছাতিমতলার নিচে তো আমাদের ক্লাসগুলো হতো। প্রজাপতি দা আমাদের বিজ্ঞান পড়াতেন, নলিনী দি আমাদের বাংলা শেখাতেন, অঙ্ক শেখাতেন, বারিন্দা, তাদের কথা মনে আছে। আমি এই গতবার শান্তিনিকেতনে গিয়েছি, শুনেছি তারা কেউ বেঁচে নেই, এবং আমার ক্লাসমেটদের মধ্যেও কেউ বেঁচে নেই। আমার মনে আছে অন্নদাশঙ্কর রায়ের মেয়ে তৃপ্তি রায় আমার ক্লাসমেট ছিল। কিছুদিন আগে শুনলাম সে আমেরিকাতে আছে, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। পার্থ বলে একজন আমার ক্লাসমেট ছিল, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এবং সেই সময়ের অনেক ক্লাসমেটকে আমি খুঁজে পাইনি পরবর্তী পর্যায়ে। এবং এবার শান্তিনিকেতনে গিয়েও শান্তিনিকেতন দেখেছি প্রচণ্ডভাবে বদলে গেছে। সেই ছাতিমতলার গাছ, সেই খোয়াই নদী, সেই আম্রকানন, সেই আমলকি বন, সেই লাল কাকড়ের পথ, এর অনেকগুলোই আমি কিন্তু এবারের শান্তিনিকেতনে খুঁজে পাইনি। সিংহ সদনে সেই ঘণ্টা বাজত ঢং ঢং প্রার্থনার জন্যে, যখন আমরা ছুটে যেতাম শান্তিনিকেতনে খালি পায়ে, হাতে খড়ম থাকতো সাথে, এবং যখন বসতাম গাছের নিচে, সেই সব দিনগুলো এখন আসলে খুব নস্টালজিয়া। আসলে মনে হচ্ছে শুনছি না ঠিক, আপনি পড়ছেন আমরা শুনছি, এরকম একটা বিষয়। চমৎকার একটি শৈশব, একটি গান রয়েছে, আমরা এগিয়ে যাই আর বারবার পেছন ফিরে গাই। শান্তিনিকেতনের সময়কার কথা শুনছিলাম আপনার মুখে, একটা মজার স্মৃতি অন্নদাশঙ্কর রায়ের সাইকেলে একটা, হ্যাঁ, আমার একটা ছোট দুর্ঘটনা, এটাকে বলা যায় মধুর দুর্ঘটনা। মধুর মানে সুইট মেমোরি। মানে ব্যাপার হচ্ছে, আমার মনে আছে অন্নদাশঙ্কর রায়ের মেয়ে তো তৃপ্তি আমার সঙ্গে পড়াশোনা করতো। তো অন্নদাশঙ্করের স্ত্রী যিনি ছিলেন তিনি আবার সাইকেল দৌড়াতেন, এবং তখন শান্তিনিকেতনে 2টো সাইকেল ছিল। আচ্ছা, এবং কোনো মানে মোটর ভেহিকল ছিল না, রিক্সা ছিল 2-3টা। বোলপুর স্টেশনে নেমেই তখন রিক্সা, তখন আজকের যে শান্তিনিকেতন সেরকম কিছু ছিল না, খুব ঘিঞ্জি শহর এখন। এবং তখন মনে আছে আমি তখন দৌড়াচ্ছিলাম, আমার ছোটো মাসি ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরিতে পরে প্রফেসর হয়েছিল, ম্যারিল্যান্ডে ছিল, সে মারা গেছে। কিন্তু আমার ছোটো মাসি, আমি ক্লাস 2তে পড়তাম, সে 6-এ পড়তো। তো আমরা ওই আর কি মাঠের মেঠো পথ দিয়ে, লাল কাকড়ের মেঠো পথ দিয়ে দৌড়াচ্ছিলাম। উনি পেছন থেকে ওই কিডিং করছিলেন আর কি, মানে জাস্ট সাইকেলগুলো নিয়ে আসছিলেন সামনের দিকে, আমাদের সঙ্গে উনিও একবার আগে যাচ্ছিলেন, আমরা একবার পিছুচ্ছিলাম, উনি আবার পিছুচ্ছিলেন, আমি আবার এগোচ্ছিলাম। এরকম করতে করতে হঠাৎ করে সাইকেলের ভেতরে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমার হাতে এখানে এখনও দাগ আছে, আমার হাতে এখানে কেটে গেল। তারপরে আমার মনে আছে ছোট হাসপাতাল বলে একটা হাসপাতাল, বড় হাসপাতাল বলে একটা হাসপাতাল ছিল শান্তিনিকেতনে। ছোট হাসপাতাল, আমার মনে বড় হাসপাতালে আমি ভর্তি হয়েছিলাম। উনি খুব হঠাৎ করে খুব ঘাবড়ে গেলেন
এবং তারপরে ছোট বড় হাসপাতালে আমাকে ভর্তি করলেন। ভর্তি করার পরে আমার আসলে তেমন কিছু লাগেনি, ছোটোখাটো একটা ব্যান্ডেজ করা হলো, আর আমি দেখালাম যে আমার খুব অসুস্থ আমি। এবং উনি তো প্রত্যেক দিন এক বাক্স চকলেট নিয়ে আসতেন, এবং আমি ওই চকলেটের জন্য আমি বলতাম না আমার এখনও খারাপ, আমার এখনও ব্যথা করছে, এই করছে সেই করছে। এবং যখন আসলে হাসপাতাল থেকে আমি চলে আসি না, তখন আমার এত মন খারাপ হয়েছে, এত মন খারাপ হয়েছে যে মানে ওই চকলেটগুলো তো আর পাবো না। ওই আর উনি তো অ্যাংলো, মানে হচ্ছেন উনি তো অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, এবং ওনার খুব সুন্দর চেহারা, এবং সব দেখতে আসতেন প্রত্যেক দিন বিকেলে, এবং এই বড় একটা চকলেটের বাক্স, এবং সেটাই আমার বড় আকর্ষণ ছিল। এবং যখন আমার হাসপাতাল থেকে ছুটি হয়ে গেল না, তখন আমার এত মন খারাপ, এত মন খারাপ। সেই সব স্মৃতি খুব হন্ট করে আমাকে ছোটবেলায়, খুব মজার 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 সব জিনিস। আরেকটা মনে আছে আমার, নলিনী দি, মানে আমরা ওই গোয়ালপাড়া দিয়ে যেতাম, এখন গোয়ালপাড়ায় দেখি অনেক পরিবর্তন হয়ে গেছে। গোয়ালপাড়া দিয়ে আমরা গান গাইতে গাইতে যেতাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। এবং গান তো অনিবার্যভাবে শিখতে হতো আসলে, গান শেখাটা তো, গানের চর্চা করিনি পরে, কিন্তু গান আমাদের শেখা তো অনিবার্য বিষয়, যে গান, নাচ, ছবি আঁকা এগুলো শিখতেই হবে শান্তিনিকেতনে, তাছাড়া উপায় নেই, অনিবার্য বিষয়। এবং সেগুলো গান গাইতে গাইতে আমরা গোয়ালপাড়া দিয়ে হাঁটতে হাঁটতে যাইতাম। নলিনীদি তখন আমাকে খুব আদর করতেন, এবং তখন ওই যে পায়েস উনি রান্না করতেন, নিজে পায়েসটা রান্না করে নিয়ে যেতেন। পায়েসটা আমাকে, আমার মনে আছে, আমাকে চামচ দিয়ে নিজে খাইয়ে দিতেন, তো মায়ের মতো লাগতো। তো আমার এত ভালো লাগতো না ওই স্মৃতিগুলো। নলিনীদি পরে গিয়ে শুনেছি উনি নেই, উনি মারা গেছেন, খুব খারাপ লেগেছে আমার। আসলে এভাবে এই সময়ের মানুষগুলো একটা সময়ে চলে যায়, তাদের কথা স্মৃতিগুলো থেকে যায়। স্মৃতির জায়গা থেকে একটু জানতে ইচ্ছে করে যে চকলেটের বাক্স আর কারোর সাথে ভাগাভাগি করার মতো পার্টনার ছিল, মানে ভাই বোন ছিল? না না, মানে ওই যে মিষ্টি মাসি ছিল, ভাই বোন ছিল না, ভাই বোন তো তখন হয়নি আসলে। আর আর মিষ্টি মাসি তখন ছিল, আর শোভন সোম, ওনাকে সবাই চেনে, উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ফ্যাকাল্টি ফাইন আর্টস, উনি ব্যাচেলর অফ ফাইন আর্টস তখন পড়তেন আর কি। আমরা এই তিনজন ছিলাম, দিদিমা ছিলেন। আর দিদিমা মনে আছে আমরা যখন ফিরতাম না, আরেকটা ঘটনা বলি, আমরা যখন ফিরতাম তখন দিদিমা ওই আমাদের একটা মজার একটা জিনিস খাওয়াতেন, সেটা নাম মাধুপুরি। আচ্ছা, মাধুপুরি, সেই কথাটা আমি কিন্তু পত্রিকায় লিখেছি। মানে ইটস আ ফ্যান্টাস্টিক ভেজিটেবল, মানে এত সুন্দর সবজি কেউ রান্না করতে পারে, মানে সামান্য একটু ঘি দিতেন। এবং এই যে আমাদের বাসার প্রাঙ্গণ যেটা ছিল, সেই প্রাঙ্গণে যে শাক টাক হতো, সেই শাকের সাথে ভাতকে মিশিয়ে লাড্ডুর মতো করতেন জিনিসটা, এবং সামান্য একটু ঘি দিতেন। এবং আমরা ঘরে ফিরে আসার পরে সবাইকে একটা করে লাড্ডু তো এটাকে বলা হতো মাধুপুরি। এবং সেই জিনিসটা খুব চমৎকার, মানে ভেরি এক্সাইটিং ফুড, মানে এরকম খাবার তো খুব নিউট্রিশাস। পরে বুঝলাম যে খুব শুনে তো আমারই লোভ হচ্ছে স্যার, লোভের জায়গা থেকে একটু ফিরে আসতে চাই ঘরে, আবার সাংস্কৃতিক জায়গায়। আপনার ভাই আমাদের এখানে এসেছিলেন, যিনি আমাদের অতিথি হয়ে এসেছিলেন, অরূপ রতন চৌধুরী। আপনার ভাইকে যেভাবে গানের সঙ্গে দেখি, তেমনি করে আপনাকে লেখার সঙ্গে বেশি দেখি, গানের সঙ্গে দেখি না। গান বাজনা কি ছেড়ে দিয়েছেন? গান বাজনা ছেড়ে দিয়েছি, চর্চা মানে ওই স্নানঘরের গায়ক বলে একটা কথা আছে না, রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে গাওয়া মানে স্নানঘরের গায়ক আর কি, বাথরুম সিঙ্গার যেটাকে ইংরেজিতে বলে, ওগুলো করি। কিন্তু ওই যে বললাম পরে আর গানের চর্চাটা ধরে রাখা হয়নি আর কি। আচ্ছা, শান্তিনিকেতনের জীবন থেকে সিলেটে ফিরে আসতে হলো কেন? মানে হ্যাঁ, সেখানে তো আমার দাদু মারা গেলেন পরবর্তী পর্যায়ে, আমার দাদু মারা গেলেন, এবং দাদু মারা যাওয়ার পরে তো শান্তিনিকেতনের বাসাটা তো ভেঙে গেল। তারপরে আমাকে তো ফিরে আসতে হলো পাকিস্তানে। আমি তো রিপাট্রিয়েট করেছিলাম আসলে ইন্ডিয়াতে, পরে পাকিস্তানে ফিরে আসলাম। তারপরে আবার অন্যরকম জীবন আর কি, অন্যরকম জীবন, স্কুল কলেজ। কেমন লেগেছিল তখন এই যে ফিরে এলেন একটা অন্যরকম পরিবেশ থেকে, সম্পূর্ণ অন্যরকম? খারাপ লেগেছিল। কাটিয়ে উঠতে সময় লেগেছিল? খারাপ লেগেছিল। আহা, যাক, সেই মন্দ থেকে ভালো থেকে মন্দের জায়গা, আবার মন্দ থেকে উঠতে নিজেকে ভালোর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা, না? কত বছর বয়সে এসেছিলেন মনে পড়ে? ওই তো 7-8 হবে। 7-8 বছর বয়সে। তারপরে আবার স্কুলে ভর্তি হলাম। আচ্ছা, আবার স্কুলে ভর্তি হচ্ছে সিলেট গভর্নমেন্ট হাই স্কুল। আচ্ছা, যেহেতু শান্তিনিকেতন থেকে এসেছেন, মানে আর্টসের দিকে যাওয়াটার কথা বোধহয় বেশি আসতো, যে গান বাজনার চর্চা যেহেতু ছিল, কিন্তু সায়েন্সের দিকে কি করে ঝুঁকলেন এবং আস্তে আস্তে কি করে চিকিৎসা বিজ্ঞানের দিকে এগিয়ে গেলেন? আসলে আমার চিকিৎসক হওয়ার বিশেষ কোনো ইচ্ছে ছিল না। আমার তো আসলে ওই গান বাজনা, সাহিত্য এগুলো করার ইচ্ছে ছিল। পরবর্তী পর্যায়ে বদলে গেল। তারপরে দেখলাম বিজ্ঞান পড়াটাই উচিত, মানে কিছুটা মা বাবার কথাবার্তা, বিজ্ঞান নিজেরও ভালো লাগতো, সায়েন্সটা ভালো লাগতো, যুক্তি দিয়ে জিনিসগুলোকে দেখা, এবং পৃথিবীর বিভিন্ন জিনিস যেগুলো আমি দেখতাম, যেগুলো মনে আমাকে বিস্ময় জাগাতো, সেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা, যুক্তি দিয়ে বোঝার মধ্যে একটা আনন্দ ছিল, আবিষ্কারের মধ্যে একটা আনন্দ ছিল, বিস্ময় ছিল।
অবাক হওয়ার মতো ব্যাপারগুলো ছিল, সেগুলো আমাকে আসলে বিস্মিত করতো। তার থেকে বিজ্ঞানকে আমি উপজীব্য বিষয়। তো আমি আসলে বায়োকেমিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে আমার বাবা খুব বেশি করে চাইলেন যে আমি চিকিৎসা বিজ্ঞান পড়ি, এবং সে সময় একটা মজার ঘটনা ঘটেছিল যে আমি দিন দুয়েক মানে ভাতই খেলাম না আর কি, মানে খুব রাগ করলাম মা বাবার উপরে যে আমি এইটা পড়তে চাই না। পরবর্তী পর্যায়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম না, পড়ি, মা বাবা যখন চাইছেন পড়ে ভালোই হলো, মানে আমার মনে হয় না খারাপ হয়েছে, মেরে মিস্টেক, আমার মনে হয় ঠিক আছে। খুব ভালো লাগার জায়গায় ছিলাম, এবং ভালো লাগা থেকে আবার মন্দ লাগা, যে একটা চমৎকার শৈশব ছেড়ে দিয়ে আবার অন্য দেশে চলে আসা, অন্য জায়গায় এসে আবার বাবা মায়ের সাথে পড়াশোনা নিয়ে মতবিভেদ, দুদিন না খেতে পারা। কিন্তু আমরা বলি না, আসলে জীবন যাকে যেখানে নিয়ে যাবার সেখানে টেনে নিয়ে যাবেই, ভাগ্য নির্ধারিত। স্যার, আমরা খেলা দেখছিলাম, এবং খেলা দেখতে গিয়ে হঠাৎ মনে হলো শুভাগত চৌধুরী মানে তার ছাত্রদের কাছে খেলায় শেখা, তাই না? আপনি ছাত্রদেরকে সবসময় খুব কঠিন বিষয়কে সহজভাবে শিখিয়ে দেওয়ার জন্য চমৎকার কিছু পন্থা অবলম্বন করেন, আমরা সেগুলো একটু শুনতে চাই। না, আসলে ছাত্রদের সঙ্গে তো আমার সম্পর্ক বন্ধুর মতো, এখনো, আগেও ছিল, এখনো আছে। মানে ফ্রেন্ডশিপ, মানে ছাত্রদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে করেই আমার শেখানো এবং পড়ানো। আমি জানি না আমি কতখানি সার্থক হয়েছি, কিন্তু আই লাভ মাই স্টুডেন্টস, আই এম প্রাউড অফ মাই স্টুডেন্টস। তারাও আমাকে খুব ভালোবাসে, এটা আমার পক্ষে একটা বড় পাওনা। পৃথিবীতে অনেক দেশে আমার লক্ষ লক্ষ ছাত্র, অনেক হাজার হাজার ছাত্র আছে যারা অনেক বড় বড় পজিশনে আছে, আমেরিকাতে, লন্ডনে, জার্মানিতে, বিভিন্ন জায়গায় চিকিৎসা বিজ্ঞানে বড় বড় অধ্যাপক পর্যন্ত হয়েছে তারা। এবং আমার খুব ভালো লাগে যে তারা অনেকেই আমাকে মনে করে, এবং অনেক সময় খুব প্যাশনেট, এবং তারা আমাকে অনেক সময় নিজে প্রবলেম, সমস্যাগুলো যেরকম তারা ছাত্র যখন ছিল, ছোট যখন ছিল, যখন আমার সাথে শেয়ার করতো, এখনও আমার সঙ্গে শেয়ার করে, এবং ঠিক ওরকমভাবে পার্সোনাল প্রবলেম শেয়ার করে, কোনো সমস্যা হলে বলে আমার লেকচার নেওয়ার কথা বলে সেগুলো তাদের জীবনে কাজে লেগেছে সেগুলো বলে, তাদের সঙ্গে আমার স্যাটল রিলেশনশিপ কতগুলো ছিল সেগুলো বলে, অনেক কিছু। মানে আই ফিল প্রাউড অফ মাই স্টুডেন্টস, এবং আমার ভালো লাগে পড়াতে, এবং আই লাইক ইট, আই লাভ ইট। মানে এটা একটা আমার ভালো লাগার জায়গা, ছাত্র পড়ানো আমার একটা ভালো লাগার জায়গা, ছাত্রদের পড়াতে। আমরা শুরুতে একটা জিনিস বলছিলাম, যেটি আমরা আপনার ছাত্রদের সুবাদে জেনেছি, আপনার ছাত্ররা তো অনেক বিখ্যাত মানুষ হয়েছেন, লেখালেখি করেন অনেক কিছু। এই যে আমি বলছিলাম যে কি বলা যায়, চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু নিজস্ব বিষয় রয়েছে, টার্ম যেটাকে বলি, যেটি হয়তো আমরা ইংরেজিতে বলি অভ্যস্ত, কিন্তু আপনি সেগুলোর বাংলা শব্দ তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। যেমন একটু আগে বলছিলাম, মানে পেন্ডুলাস অ্যাবডোমেনকে ঝুলন্ত উদর বলেছিলাম। মানে এটা আসলে ইটস সর্ট অফ এ মেটাফর না, ঠিক এলেগরি বলি আমরা। মানে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু প্রতিশব্দগুলো, খুব এক্সাইটিং প্রতিশব্দ যদি ব্যবহার করা যায়, সেগুলো মানুষকে খুব বেশি মানে স্মৃতিটা রাখে, মানে তখন হয়তো পেছনের যে রোগগুলো থাকে সেগুলো হঠাৎ করে মনে করিয়ে দেয়। মানে ঝুলন্ত উদর মনে হয় যেমন কুশিং সিনড্রোমের একটা রোগী, সেরকম এন্ডোক্রাইন ডিজিজ, সে তার মধ্যে এরকম একটা ফিচার বা বৈশিষ্ট্য আছে। সুতরাং ওই বৈশিষ্ট্যকে ঝুলন্ত উদর হিসাবে যদি মনে রাখা যায়, তাহলে পেন্ডুলাস অ্যাবডোমেনটা মনে হবে, তার সঙ্গে অন্যান্য জিনিসগুলো মনে হয়। আমার কাছে মনে হয় যে শিক্ষকতার মধ্যে এলেগরি যদি ব্যবহার করা যায়, বিভিন্ন মেটাফর যদি করা যায়, কম্প্যারিজন যদি করা যায়, এবং অন্তত মৌলিক জায়গা থেকে যদি নিয়ে আসা যায়, যেমন বেসিক কেমিস্ট্রি, বেসিক ফিজিক্স, বেসিক বায়োলজি, সেই জায়গা থেকে যদি বড় জায়গার মধ্যে ছাত্রদেরকে নিয়ে আসা যায় বোঝানোর জন্যে, তাহলে ছাত্ররা বোঝে। এবং আসলে তো বোঝালে ছাত্ররা ঠিকই বোঝে, এবং সহজ করে বোঝালে তো অনেক কঠিন বিষয় সহজ হয়, এবং বুঝলে আসলে জিনিসটার সম্বন্ধে ইমাজিনেশন করা যায়, ভাবনা করা যায়, কল্পনা করা যায়। এবং আমি এটা বিশ্বাস করি যে যত বেশি না পড়া, তার থেকে কল্পনা করা বেশি প্রয়োজন। মানে ইমাজিনেশন, ফ্যান্টাসাইজেশন, তার থেকেই কিন্তু বড় বড় সৃষ্টি পৃথিবীতে হয়েছে। মানে খুব এরকম গড় করে পড়ে কিন্তু কেউ সৃষ্টি করেনি। দেখবেন আপনি বড় বড় আবিষ্কারক, বড় বড় যারা চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু খুব বেশি কিন্তু পড়াশোনা করেছে তা না, তারা পড়েছে কম, ভেবেছে বেশি, মানে এবং এই যে পড়ার জায়গাটা থেকে ভাবার জায়গাটা বেশি, এখন কিন্তু দেখছি ভাবার জায়গাটা কমে গেছে, খালি পড়ার জায়গা হচ্ছে। এত পড়ছে ছেলেরা, এত বেশি তাদের পড়ানো হচ্ছে যে তারা ভাবার আর সময় পাচ্ছে না, ভাবার সময় না পেলে কল্পনার সময় পাচ্ছে না, কল্পনার সময় না হলে স্বপ্ন দেখার সময় পাচ্ছে না, আর স্বপ্ন না দেখলে সৃষ্টি করা যায় না। চমৎকার, ভীষণ ভালো লাগছে। আসলে কল্পনার জায়গাটা আমরা যদি উদার এবং বিশাল না করি, তাহলে আমরা
চলবো কি করে এবং কোন ধারণা বা কোন স্বপ্ন নিয়ে এগোবে? চমৎকার, ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমার। স্যার একটু চলে আসতে চাই সেই কল্পনার রাজ্য থেকে আপনার ভাবনার জায়গায়, যেটা কল্পনারই একটি সৃষ্টি, যে আপনার অসংখ্য লেখা দেখি, যে লেখাগুলো আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। এই লেখাটাও কি সেই কল্পনার জগৎ থেকেই আসে নাকি হ্যাঁ, আমার লেখাটা এখন কিছুটা স্বতঃস্ফূর্তর মতো হয়ে গেছে। আমি লেখালেখি শুরু করি, আসলে মজার ব্যাপার হচ্ছে আমার লেখালেখি কিন্তু সাহিত্য দিয়ে শুরু হয়েছে। জি, হয়তো মানে যারা আমার এখনকার লেখকের সাথে পরিচিত, আমি কিন্তু ওই সাহিত্য লিখতাম আগে এক সময়। তো পরবর্তী পর্যায়ে বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান লেখার বিষয়টা হয়ে গেল এরকম যে ডক্টর আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিনের নাম হয়তো সবাই জানেন। উনি জনপ্রিয় বিজ্ঞান লেখক ছিলেন এবং আমাদের পথিকৃৎ এবং আমাদের গুরুস্থানীয় ব্যক্তি। জি। বিজ্ঞানে উনি খুব জনপ্রিয়। খুবই শ্রদ্ধেয় তিনি একজন একদিন মানুষ। শ্রদ্ধার পাত্র। তিনি একদিন আমাকে বললেন যে তুমি তো ভালোই সাহিত্য লেখো দেখছি, তো চিকিৎসা বিজ্ঞান লিখলে কিরকম হয়? তা আমিও চিকিৎসা বিজ্ঞান লেখা একদিন শুরু করলাম এবং মজার ব্যাপার হচ্ছে তখন চিকিৎসা বিজ্ঞানের কোনো পাতা ছিল না। আচ্ছা, সংবাদের সাহিত্য পাতায়, মঙ্গলবারের সাহিত্য পাতায় বেরোতো। ডক্টর আব্দুল্লাহ আলমতি শরফুদ্দিন সংবাদ দেখাশোনা করতেন, আর আবুল হাসনাত বলে আমার একজন বন্ধু, ও সাহিত্য পাতাটা দেখতো। তো আমাকে আমি ওই মঙ্গলবারে আমাকে বক্স করে সৌভাগত চৌধুরী আমার চিকিৎসা বিজ্ঞান নিয়ে শুরু হলো। স্বাস্থ্য রক্ষায় দই আমার প্রথম লেখা, তখন আমি দই নিয়েও গবেষণা করছি, তখনই আমার প্রথম লেখা আর কি। এইভাবে আমার লেখালেখি শুরু হলো প্রায় 70-এর দশকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে। তারপর থেকে তো লিখছি আর কি। লেখাটা এখন একটা নেশা, প্যাশন, যাই বলা না হয়, মজা, ভালো লাগার জায়গা বললাম না, পড়ানো একটা ভালো জায়গা, লেখাটাও আমার একটা ভালো জায়গা। আপনার লেখাগুলো পড়লে আসলে যে জিনিসটি মনে হয় যেটি কোনো কিছু লেখা পড়ছে না, মনে হচ্ছে কানের কাছে কারো কণ্ঠস্বর বাজছে, যে কেউ কিছু কথা বলে যাচ্ছে এবং স্বতঃস্ফূর্ততার সেই পরিচয় থাকে আসলে তার মধ্যে। তো এই যে লেখালেখি আপনি বলছিলেন শুরুর দিকে সাহিত্য চর্চা করতেন, সাহিত্য চর্চার জায়গাটি কী ছিল? মানে গল্প, কবিতা, না, উপন্যাস? রবীন্দ্রনাথ, নজরুল। আচ্ছা, যদিও আমি খুব বেশি পড়েছি তাদের নিয়ে তা না, আমি এর গবেষক না, বিশেষজ্ঞ না। আমি বলছি ওই যে মায়ের সাথে থেকে মায়ের বইগুলো আমার পড়া হতো, বা মানে ওই এইগুলো ব্যাপার অনিবার্য। যেমন গান শেখা শান্তিনিকেতন অনিবার্য, রবীন্দ্রনাথ অনিবার্য, মানে আমি না চাইলেও রবীন্দ্রনাথ, পড়তে গেলেও অনিবার্য রবীন্দ্রনাথ, বাসায় যেখানে আছি সেখানে রবীন্দ্রনাথ, মার মধ্যে রবীন্দ্রনাথ, বাসার চারপাশে রবীন্দ্রনাথ, অনিবার্য বিষয়। রবীন্দ্রনাথ মানে ওই যে বললাম যে সংস্পর্শে এসে এসে এগুলো শেখা, তারপরে কিছু কিছু সাহিত্য শেখা, কিছু কিছু ভাবনা করা সাহিত্য নিয়ে, তার থেকে কিছু কিছু লেখা হলো কি না হলো তার কোনো ঠিক নাই। আমি তো আর সাহিত্যিক নই, মানে সাহিত্য লেখা হচ্ছে কি না হচ্ছে, পত্রিকায় দিচ্ছি, প্রকাশিত হচ্ছে। তারপরে বিজ্ঞানও লিখছি, ওইরকমভাবে বিজ্ঞানও শুরু করেছি এবং হয়েছে কি হয়েছে না জানি না, হতে হতে দেখা যাচ্ছে তো মানুষ ভালো লাগছে, পাঠক প্রিয় হচ্ছি, লিখতে ভালো লাগছে, আমারও ভালো লাগছে। যদি আসলে আমি আমার নিজের আনন্দের জন্যই তো লিখি, অবশ্যই। এবং পাঠক যদি, পাঠিকা যদি উপকৃত হয় সেটা তো আমার উপরই পাওয়া। অবশ্যই। জয়ন্ত যখন ছোট ছিল সে দেখেছিল তার মা গানের সাথে সংযুক্ত, লেখালেখির সাথে সংযুক্ত, মায়ের কাছ থেকে পাঠ নিয়েছিল। তারপর সে একদিন বড় হয়ে উঠলো এবং বড় হয়ে দেখলো যে তার ভাই এবং বোন তারাও তার মতোই গুণী মানুষ হয়ে উঠেছে, কাছাকাছি চলে এসেছে, এবং তারই পরিণতিতে মা পেলেন, ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী পেলেন রত্নগর্ভা। 2004 আসলে রত্নগর্ভা পেয়েছেন, কিন্তু আসলে তো মা রত্ন, মাকে রত্ন পুরস্কার দেওয়া উচিত ছিল। আমরা রত্নগর্ভা ঠিক আছে, আমরা তো প্রতিষ্ঠিত হয়েছি, এবং আসলে তো মা বাবার জন্যেই তো ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়। আমরাও ছেলেমেয়েদের প্রতিষ্ঠিত, মানে এটা একটা প্রেরণা যে মা বাবারা চেষ্টা করলে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন, এবং সেই জন্যই তো মাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। এবং মা তো ছোটবেলা থেকে আমাদেরকে নিয়ে নিয়ে তো এই পিএইচডি পর্যন্ত করেছেন, বিএ, বিটি, এমএড, পিএইচডি পর্যন্ত করেছেন, এবং আদর্শের প্রতিমূর্তি হিসাবে মা এবং বাবা দুজনেই আমাদের সঙ্গে ছিলেন। আদর্শের প্রতিমূর্তি এবং সৎ মানুষের প্রতিমূর্তি, এবং ওই গুণগুলো এবং এই আদর্শগুলো তো আমরা কিছুটা পেয়েছি আমাদের মধ্যে। পুরোটা যে আমরা ধারণ করতে পেরেছি তা তো বলবো না, কিন্তু কিছু তো পেয়েছি। তবে মায়ের মতো তো আর হতে পারেনি। আচ্ছা, 2004-এ তিনি রত্নগর্ভা পুরস্কারটি পেলেন, যেটিকে খুব চমৎকারভাবে আপনি বললেন রত্ন পেলে ভালো হতো। আমরা আসলে সবসময় ইতিবাচকভাবেই দেখি এবং ভাবি, রত্নের গর্ভে যদি বলি রত্ন, তবে মনে হয় আমাদের ভুল হবে না, তাই না স্যার? আচ্ছা, আমরা একটু চলে আসতে চাই যে অসংখ্য রত্নকে আমরা পাচ্ছি বাংলাদেশে আপনার হাত ধরে, যারা এখন যে চিকিৎসা শাস্ত্রে এগিয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের যে সোনার সন্তানরা চিকিৎসা শাস্ত্রে আসছে, তারা আগামীতে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে পারে? আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খুব ইতিবাচক, খুব পজিটিভ। আমি মনে করি বাংলাদেশের মধ্যে যে প্রচুর সম্ভাবনা আছে, বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রচুর সম্ভাবনা আছে, সেটা বাংলাদেশকে একদিন বঙ্গবন্ধু সোনার বাংলাতে করতে পারবে, অবশ্যই। আমি এটা বিশ্বাস করি।
এবং এটা বিশ্বাস করি যে পরিবর্তন ঘটবেই, সমাজে পরিবর্তন ঘটছে, অনেক উন্নতি তো আমাদের হয়েছে। আমরা যে জায়গায় ছিলাম সে জায়গা থেকে যে আমরা এগিয়েছি তা তো ঠিক, আমরা বেড়েছি তা তো ঠিক। আমাদের অনেকগুলো সমস্যা আছে, জনসংখ্যার সমস্যা আছে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে সমস্যা আছে, আমাদের মধ্যে পরশ্রী কাতরতার সমস্যা আছে, পরচর্চার পিরিপিসি যেটাকে বলি সেগুলোর সমস্যা আছে। সেই সমস্যাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমাদের মানসিকতার অদলবদল ঘটাতে পারি, পরিবর্তন ঘটাতে পারি, তাহলে তো বাংলাদেশে একদিন সম্ভাবনার শীর্ষে পৌঁছাবে। এবং বাংলাদেশ আসলে তো অনেক জায়গায় ভালো করছে না, অনেক জায়গায় ভালো করছে, খেলাতে ভালো করছে, ক্রিকেটে ভালো করছে, লেখাপড়ায় ভালো করছে। আমার অনেক অনেক ছাত্র তো বাইরে আছে, তারা তো খুব খুব ভালো করছে। তাই দেখে তো আমি আমার খুব ভালো লাগে। যেমন আমাকে ভালো লাগে যে আমার একজন ছাত্র যখন আমাকে ছাপিয়ে উপরে উঠে যায়, আমার খুব ভালো লাগে। আমার কাছে ছাত্রের কাছে পরাজিত হতে খুব ভালো লাগে, সেই পরাজয়টাকে আমার কাছে জয়ের মতো মনে হয়। বাহ, আই লাইক ইট। মানে দিস টাইপ অফ ফেইলিয়ার্স আই লাইক। মানে মানুষের জীবনে যেগুলো ফেইলিয়ার থাকে না, এই ফেইলিয়ারের মধ্যে এরকম একটা ফেইলিয়ার আমার কাছে খুব ভালো লাগে। মানে এই ধরনের পরাজয় আমার কাছে খুব ভালো লাগে। আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে পরাজিত হতে ভালো লাগে। I like it. মানে এই ধরনের পরাজয়, এই ধরনের ব্যর্থতা আমার কাছে ভালো লাগে। নতুন প্রজন্মের মানুষ নতুন তাদের চিন্তা চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেরকম একটি জায়গা থেকে তাদের কাছে পরাজিত হতে অবশ্যই হয়তো আপনার কাছে ভালো লাগে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এখন যারা চিকিৎসা বিজ্ঞানের নতুন মানুষ আসেন, আপনি যেটি বলছিলেন পরিবার থেকে আপনি পেয়েছেন একটি সততার জায়গা, বাবাকে দেখেছেন, মাকে দেখেছেন সৎভাবে কাজ করা, এবং আমরা কিন্তু আপনার মধ্যে সেটি পুরোপুরি মাত্রায় প্রতিফলিত হতে দেখেছি। আমরা আপনাকে বন্ধু বলে মনে করি, ঠিক শিক্ষক বা চিকিৎসক বলে মনে হয় না। এতক্ষণ যারা ছিলেন রাঙা সকলে তারাও নিশ্চয়ই খুব ভালো মতো বুঝে গেছেন। একটি জায়গা আমরা একটু জানতে চাই যে আমাদের এখন চিকিৎসক যারা আসছেন, যারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন বা সাধারণ মানুষ আসছে, এখানে বন্ধুত্বের জায়গাটা কতটুকু ধারণাটা পোক্ত হয়েছে? কম তো আছে, আমি মনে করি এর মধ্যে কম তো আছেই। মানে সব চিকিৎসক যে বন্ধু হয়ে উঠছেন সাধারণ মানুষের কাছে তা তো নয়। আমি বিশ্বাস করি এবং আমার ছাত্রদেরকে বলি, এবং আমার ছাত্র অনেকেই সেটা জানে, আমি প্রথম তো যেদিন তাদের পড়াই দুটো জিনিস তাদের পড়াই। একটা জিনিস আমি প্রথম বক্তৃতা যেদিন দিই, আমি অধ্যক্ষ ছিলাম মেডিকেল কলেজে, তখন যে বক্তৃতা দিয়েছিলাম তখন বলেছিলাম, দেখো প্রথম দরকার ভালো মানুষ, তারপরে ভালো ডাক্তার। এবং আমি মনে করি একজন ভালো মানুষ না হলে কিন্তু ভালো ডাক্তার হওয়া যায় না, বা ভালো ডাক্তার হয়ে লাভ নেই যদি সে ভালো মানুষ না হয়। জি, মানে ভালো ডাক্তার হয়তো হাইলি স্কিল, কিন্তু সে ভালো মানুষ না, তার মধ্যে মানবিক হৃদয় বৃত্তিটা নেই। আর এই পেশাটা আসলে, এটা বললে তো বড় কথা হয়ে যাবে, পেশাটা তো আসলে একটি মানবিক পেশা। এবং আসলে তো আমরা অনেস্টলি টাকা তো উপার্জন করতে পারি, আর অন্য কোনো পেশায় কিন্তু অনেস্টলি টাকা উপার্জন করা যায় না, শুধু ডাক্তারি তো করা যায়। সুতরাং অর্থের পেছনে ঘোরার কোনো মানে নেই। মানি উইল রান আফটার ইউ, আমি এটা বলি ছেলেদের, আমি এটা বিশ্বাসও করি যে মানি উইল রান আফটার ইউ, ইউ শুড নট রান আফটার মানি, হোয়াই শুড ইউ। মানে দরকার তো নেই। ডাক্তার একজন যদি ভালো হয় তার কাছে রুগী আসবে, যদি ভালো না হয় তার তো কোনো মানুষ যাবে না, দেন ইজ এ ব্যাড ডক্টর, ওখানে গিয়ে তো লাভ নেই। আর আসলে সে যদি মানুষকে ছুঁতে না পারলো, তার হৃদয়টাকে যদি ছুঁতে না পারলো, এবং মানুষ যদি তাকে তাদের নিজেদের মানুষ না মনে করতে পারলো, তাহলে তো ভালো ডাক্তার হওয়া গেল না। নিশ্চয়ই হাইলি স্কিল হলে তো হয় না। তো এই জায়গাটায় কিছু ফারাক তো রয়েছেই। মানে আসলে আমি মনে করি যে নানা দিক থেকেই কারণগুলো রয়েছে, সামাজিক কারণ রয়েছে, দেশের অর্থনৈতিক কারণ রয়েছে। এই যে বাচ্চা ছেলেরা গ্রাম দেশে যাচ্ছে, পাচ্ছে কিছু, যন্ত্রপাতি নেই, ভালো থাকার জায়গা নেই। এই যে হঠাৎ করে নাগরিক পরিবেশ থেকে গ্রাম দেশে যাচ্ছে, তাদেরকে প্রাইমিং করা হচ্ছে না, এবং তাদেরকে যদি কোনো ইনসেন্টিভ দেওয়া হতো যে গ্রামে 2 বছর কাজ করো, তারপর 2 বছর পরে আসার পর তোমার একটা ফরেন স্কলারশিপ দেবো, অথবা তোমাকে পোস্ট গ্রাজুয়েটের জন্য চান্স দেবো, দেখা যাচ্ছে সে পাচ্ছে না, পাচ্ছে অন্য কেউ তখন যে পাওয়ার উপযুক্ত নয়। জি, সেই জায়গা থেকে হতাশা অবশ্যই, এবং সেখান থেকে আসলে আগ্রহে ভাটা পড়ে। স্যার, একটু চলে আসতে চাই আরেকটা প্রসঙ্গে, যে আমরা যদি আপনার কোনো ছাত্রকে ভবিষ্যতে আমাদের অতিথি হিসেবে পাই, তাকে যদি জিজ্ঞেস করি অনুপ্রেরণার জায়গা জুড়ে কি, নিশ্চয়ই সে বলবেন অধ্যাপক শোভাগত চৌধুরী। আমরা সেটির ব্যাপারে আমরা খুব একটা সন্দেহ পোষণ করছি না। আমরা এবার আপনার জীবনে চলে আসতে চাই। আপনার জীবনে অনুপ্রেরণার জায়গা জুড়ে আছেন কে? আমার 2 জন ভালোবাসার মানুষ আছে। আচ্ছা, প্রথম ভালোবাসার মানুষ আমার মা, আচ্ছা, দ্বিতীয় ভালোবাসার মানুষ আমার স্ত্রী। শি ইজ মাই লাভ, বাহ, এবং অ্যাকচুয়ালি শি ইজ এন ইন্সপিরেশন টু মাই লাইফ। এবং আসলে আমি সংসারে সময় দিই না কখনো, খুব একটা। সকালে উঠি রাত পর্যন্ত, 12টা পর্যন্ত, এবং অনেক দিন গভীর রাত পর্যন্ত লিখি, বিছানায় আসিনি। সেখানে তো আমার ওয়াইফ সেটা টলারেট করেছে এবং আমার অত্যাচার সহ্য করেছে। আমি ঘরের বাইরে বেশি, ঘরের সংসারে নজর দিয়েছি কম, সেখানে তো আমার স্ত্রী
অনেক অনেক সময় দিয়েছে আমাকে। শি ইজ ইন ইন্সপিরেশন। আমার ছেলেমেয়েরা আমার ইন্সপিরেশন, এবং আই এম ভেরি প্রাউড অফ মাই বয়েজ অ্যান্ড গার্ল। এবং আমার ছেলে এবং মেয়েদের প্রতি আমি খুব প্রাউড, এবং আমি গ্রেট কনফিডেন্স, এবং আমি মনে করি তারা কোনোদিন খারাপ হবে না, ভালো তারা হবে। কি করছে এখন? আমার বড় মেয়েটা কানাডা আছে, শি ইজ এন MBA, জামাই নিয়ে আছে কানাডাতে, গামা ইঞ্জিনিয়ার। আমার নেক্সট যে মেয়েটা সে তো লয়ার, LLB অনার্স করেছে ঢাকা ইউনিভার্সিটি, মাস্টার্স লতে করেছে। সে একজন মানবাধিকার কর্মী এবং সে কাজ করছে হিউম্যান রাইটস কমিশনে। সে খুব ভালো বিতার্কিক, চ্যাম্পিয়ন ছিল। আচ্ছা, আমার ছেলেটা তো নর্থ সাউথে পড়ছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, যদিও সে খুব ইন্ট্রোভার্ট বাট খুব এক্সপ্রেসিভ ইন আদার সেন্স। মানে হি ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, পড়ে কম কিন্তু খুব শার্প, খুব ধারালো, এবং আমি মনে করি যে ভালো করবে। অবশ্যই, চমৎকার। আমরা শুধু মানে আপনি তো মনে করছেন, আমরা বিশ্বাস করি যে অবশ্যই ভালো করবে, কারণ আপনার সন্তানরা উত্তরাধিকার সূত্রে আমি যে মনে করি প্রজ্ঞা, কনফিডেন্স খারাপ হতে পারে না। মেধা এবং যে সততার জায়গাটি নিয়ে এসেছে সেটা নিশ্চয়ই আমাদের জন্য একটি খুব বড় সুফল বয়ে নিয়ে আসবে। আপনার লেখালেখির প্রসঙ্গে আবার একটু ছোট করে ফিরতে চাই যে 38টি বই লিখেছেন বিভিন্ন বিষয়ের উপর, হ্যাঁ, সব মিলে তাই হবে, অনুবাদ সহ। হ্যাঁ, অনুবাদ সহ। এই যে এত লেখালেখি করেছেন, এর মধ্যে আপনার কাছে বিশেষ কোন বইগুলো আপনার কাছে মনে হয় যে যেগুলো অবশ্য পাঠ্য, বা আপনার যারা? আমার প্রথম বই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কারের কাহিনী, সেটা পাঠ্য বিষয় ছিল। জি। আমি মনে করি আমার আবিষ্কারের আরও বই আছে, সেই বইগুলো আমি ছোটদের জন্য লিখেছি, তারা পড়া উচিত। আপনার কুশল আমার একটা সিরিজ আছে, মুক্তধারা থেকে বেরিয়েছিল, যেগুলো খুবই জনপ্রিয় ছিল একসময়, ভারতেও জনপ্রিয় ছিল। আচ্ছা, এবং আমি যখন বইটা লিখি তখন ভারতেও চিকিৎসা বিজ্ঞানে কেউ লিখতেন না, শুধু সমরজিৎ কর বলে এক ভদ্রলোক লিখতেন দেশ পত্রিকায় চিকিৎসা বিজ্ঞান। তবে তখন আমার প্রথম বই যায় কলকাতায়, পশ্চিমবাংলায়, তখন প্রচুর মানে সমালোচনা হয়েছিল, ভালো সমালোচনা। চিত্তদা আমাকে সব পাঠিয়েছিলেন। এই বইটা খুব ভালো, আপনার কুশল সিরিজ, তারপরে সুস্থ থাকুন সিরিজ আছে, তারপর হার্ট সম্বন্ধে আমি লিখেছি, কোলেস্ট্রল সম্বন্ধে লিখেছি, সাধারণ স্বাস্থ্য নিয়ে বলেছি। মানে অনেক ধরনের সিরিয়াল বই আছে আমার, যেগুলো আবার অনেকগুলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেগুলো সিরিয়াল করেছি, সেগুলো পড়াও। আমি মনে হয় পাঠকরা পড়ে, আমার মনে হয় ভালো লাগবে অবশ্যই, তাদের, নিঃসন্দেহে ভালো লাগবে। সাধারণ স্বাস্থ্যবিধি সম্বন্ধে লিখেছি, এবং আমি বিশ্বাস করি যে প্রতিরোধের জায়গাটা চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বেশি প্রয়োজনীয় বিষয়। অবশ্যই। এবং মানুষ ডাক্তারের কাছে কম যাওয়াটা আমি মনে করি দরকার। যদিও আমরা মনে করি যে রুগী আসুক বেশি, তো আমি মনে করি হ্যাঁ, রুগী আসুক, মানে অসুস্থ না হয়ে আসুক, সামাজিকভাবেও কিছু কিছু আসুক। সেটাই আমি বলছি যে বন্ধু হিসেবে আপনার কাছে হয়তো রোগীরা আসতে চাইবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো আমাদের অনেক ধন্যবাদ আপনাদেরকেও। হ্যাঁ, আমরা বোধহয় শেষ করে ফেলেছি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের দুজনকে খুব ভালো লাগলো, মানে অ্যাকচুয়ালি আমি উপভোগ করছিলাম আলাপ আলোচনা আপনাদের সঙ্গে, আই লাইক ইট, খুব বন্ধুর মতো লেগেছিল। দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং মাছরাঙ্গা টেলিভিশনকে অবশ্যই জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।